সময় বহমান, সময়কে আটকে রাখার সাধ্য এই তুচ্ছ আমাদের নেই। হাসি, কান্না, ঠাট্টা, তামাশার মধ্যে দিয়ে জীবন থেকে পেরিয়েছে 3টা দিন। শেখবাড়ির পরিবেশ প্রাণোচ্ছল হয়ে উঠেছে আরুষের দাদি আয়েশা শেখের আগমনে। সঙ্গে এসেছেন তার একমাত্র কন্যা সালেহা শেখ এবং নাতনি সারথি শেখ। এখন কিছুদিন থাকবে তারা। সব মিলিয়ে বাড়ির পরিবেশ জমজমাট। চন্দ্রাকে মাথায় তুলে রাখছে এক প্রকার সবার ধারণা যে মেয়ে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে সে ভালোবাসার যোগ্য। পচে যাওয়া মস্তিষ্ক থেকে দুর্গন্ধযুক্ত ভাবনা ছাড়া আর কোনো চিন্তা আসার সুযোগ আছে নাকি? নেই। চৈত্রের বুকে রাত নেমেছে। প্রকৃতির চারপাশ ঘিরে ধীরে ধীরে অন্ধকার তার নিগড় চাদর বিছিয়ে দিচ্ছে। গুঞ্জরিকা মাগরিবের নামাজ পড়ে পালঙ্কের একপাশের চুপচাপ বসে আছে। হাঁটুজোড়া বুকে ঠাঁই পেয়েছে। মাথাটা অবলীলায় হাঁটুজোড়ার ওপরে রাখা। দৃষ্টি নিবিষ্ট মেঝেতে ওর পাশে বসে বাদাম খাচ্ছে আরিকা। কক্ষে একটা লণ্ঠন জ্বলছে মৃদু আলোয়। সেই দুটিতে আবছা স্পষ্ট চারপাশ। নিজের ভরসার ঘর থেকে বেশি আসছে সকলের উচ্ছ্বসী হাসির শব্দ। বাড়ির পুরুষেরাও সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে এসেছে প্রতিদিনের মতোই। গুঞ্জরিকা নিজের মধ্যকার পরিবর্তন বেশ অনুভব করতে পারছে। আজকাল সব কিছু থেকে নিজেকে কেমন জানি গুটিয়ে নিচ্ছে। কিন্তু এটা তো হওয়ার ছিল না। তবুও কেন মন মনস্ক হার মেনে নিচ্ছে। গুঞ্জরিকা তো শেষায় এই অভিশাপ শরীরে জড়ায়নি। ছলে বলে কৌশলে ওকে অভিশপ্ত করা হয়েছে। তাহলে কিসের এত ঘৃণা ওর প্রতি? কেন সবার কাছে এতটা অবহেলিত? আজ আর চোখের কোণে পানি দেখা মিলল না। কেবল এক বুক বিতৃষ্ণা জাগলো, সাথে অবজ্ঞার হাসির রেশ ছড়ালো ঠোঁটের কোণ ঘেঁষে। এভাবেই আখি জোড়া বুঝে মন মস্তিষ্কের অহেতুক আলোচনায় সামিল হলো গুঞ্জরিকা। ভাবলো অনেক কিছু। এভাবে চলতে দেওয়া যায় না। যে নিজেকে ভালোবাসে না তাকে অপরজন কীভাবে ভালোবাসবে? গুঞ্জরিকার তো সাতকুলে কেউ নেই। তাই নিজেকে নিজে ভালো না বাসলে হাড় মাংসের তৈরি দেহখানা যে শীঘ্রই মনের মতো ক্ষয়ে যাবে। তখন কোথায় ঠাঁই মিলবে? সুন্দরী আনন থাকতেই ভালোবাসার মানুষের বুকে ঠাঁই মিলছে না, তাহলে পচা শৈল নিয়ে বুঝি মিলবে? এত বড় সৌভাগ্য যে ওর নেই। এখন থেকে গুঞ্জরিকা নিজেকে খুব খুব ভালোবাসবে। সবাইকে দেখিয়ে দেবে নিজেকে নিজে ভালোবাসলে আর কারোর ভালোবাসার প্রয়োজন হয় না। ছোট জীবনে অন্যকে বোঝানোর চেয়ে নিজেকে বোঝানোর শতগুণ শ্রেয়। গুঞ্জরিকা বড় একটা শ্বাস ফেলল। সযত্নে পুষে রাখা যাতনাগুলো ওই দীর্ঘশ্বাসের সাথে সমাপ্তি টানার ব্যথার প্রয়াস মাত্র। আলো গোছে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আলমিরার দিকে অগ্রসর হলো। একটা গাঢ় লাল টকটকে সুতির শাড়ি বের করলো। বুকে জড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিল। এটা ছিল আরুষের থেকে উপহার পাওয়া প্রথম শাড়ি। বিয়ের বছর পূর্তিতে উপহার দিয়েছিল। গুঞ্জরিকা এই শাড়িটা পরার মন স্থির করলো। ঠিক তখনই ডেকে উঠল আরিকা। মা, মা। গুঞ্জরিকা ঘাড় ঘুরিয়ে ওকে দেখল। ভ্রু তুলে জানতে চাইল, কি হয়েছে? বল বাচ্চা। বাবা মা। বাবা মা। গুঞ্জরিকার কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হলো। আরিকার বলা কথাটা বোঝার চেষ্টা করলো। পর মুহূর্তেই খিলখিলিয়ে হেসে উঠল। সেই সুমধুর শব্দবদ্ধ ঘরের চারপাশে প্রতিধ্বনি হয়ে মিষ্টি গুঞ্জন তুলল। আরিকা মূলত শাড়িটার কথা বুঝিয়েছে, যেটা ওর বাবা মাকে উপহার দিয়েছে। নিজের অবসর সময়ে আরিকার সাথে জীবনের সুখ দুঃখের অনেক গল্পই করে থাকে গুঞ্জরিকা। কিন্তু বড় কথা, আরিকা সবটা মনে রেখেছে। গুঞ্জরিকা নিজের হাসি থামিয়ে বলল, ভাগ্যিস তুই ছিলিস বাচ্চা, না হলে আমায় কে হাসাতো? কেঁদে কেঁদে নিশ্চয়ই ভাগ্যের দোষ দিতাম তখন। হ্যাঁ। আরিকা এত জটিল কথা বুঝলো না, তবে মাথা নেড়ে মায়ের সাথে সময়ের মতোই সম্মতি দিল। গুঞ্জরিকা শাড়িটা বুকে জড়িয়ে ঠায় দাঁড়িয়ে রইল। স্মৃতির পাতায় উকি দিল অনেক কিছু। সব সময় হয়তো অতীত খারাপ হয় না,
কিছু সময় শোককর হয়। বসার ঘরে আড্ডার আসর জমে উঠেছে, সাথে মুড়ি, মুরগি এবং চা। সব মিলিয়ে বিশাল এক সভা বসেছে। সকলের আনন্দ যেন ফুরাচ্ছে না। পরিবারের সবাই উপস্থিত আছে, এমনকি আরুষও উপস্থিত রয়েছে। আয়েশা শেখ নিজে ডেকে এনেছেন প্রাণপ্রিয় নাতিনকে। আরুষের পাশেই চন্দ্রা বসে আছে। আয়েশা শেখ চন্দ্রাকে নিজের সাথে জড়িয়ে রেখেছেন, বারবার কপালে চুমু এঁকে দিয়েছেন। নাতবো ওনার খুব পছন্দ হয়েছে। আড্ডার মাঝেই আসমান শেখ নিজের গুরুত্বপূর্ণ কাজে উঠে চলে গেলেন। সবাই দেখল, কিন্তু গল্পগুজব থামালো না। ছেলে যেতেই আয়েশা শেখ মুখ এগিয়ে চন্দ্রার কানের কাছে নিলেন, ফিসফিস করে বললেন, দাদু ভাইয়ের সাথে কিছু মিছু হয়েছে তোর নাতবো? বাচ্চা কাচ্চা নিয়ে কিছু বাইবাসোস? বয়স্ক মানুষটা নিজের কানে কম শোনেন বলে ভেবে থাকেন অন্যরাও কম শোনে, তাই ওনার কণ্ঠস্বর বরাবরই একটু জোরেই থাকে। ফিসফিস করে বলা কথাগুলো কমপক্ষে 10 হাত দূরে দাঁড়িয়ে থাকা যে কেউ অনায়াসেই শুনতে পারবে। আজও তার ব্যতিক্রম হলো না। আয়েশা শেখের মুখ নিঃসৃত কথাগুলো সবাই শোনা মাত্রই বসা ঘর জুড়ে পিনপিত নীরবতা খেলে গেল। সকলের স্থির দৃষ্টি নিবিষ্ট রইল ওনার দিকেই। চন্দ্রা তো লজ্জায় মরি অবস্থা, কারোর দিকে তাকানোর সাহসটুকু হলো না। লাজুক মুখ নামিয়ে বসে রইল। আরুষের কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হয়েছে ইতোমধ্যে। আয়েশা শেখ প্রথমে বিষয়টা বুঝলেন না, ব্রকুসকে সবার দিকে চাইলেন। সবটা যখন উপলব্ধি করলেন তখন পান খাওয়া লাল দাঁতগুলো দেখে হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, সবাই এমনে চাইয়া আসোস কেন? আমগোর বংশের কথা মুই ভাববো না তো কে ভাববো কত নাতবো? তাহলে আপনার আরেকটা বিয়ে দিয়ে দেই দাদি, এই বংশের দেখভালের দায়িত্ব তো আপনার। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভাসমান হলো কক্ষের সর্বকণে। কথাটা তামাশার ছলে নিয়ে হেসে উঠল সকলে। হাসির শব্দে মুখরিত হয়ে উঠল চারপাশ। আয়েশা শেখ বললেন, মোর জীবন যৌবন দুইডাই শেষ দাদুভাই। তোমাগোর এখন সময় 2-4ডা বাচ্চা লইয়া থামবা। মোর কত স্বপ্ন আসিল তোমারে লইয়া। মই বাইসা থাকতে তোমার সন্তানের মুখ দেখবার পারবো কিনা কেরাই জানে। আরও স্থিতি বিরক্ত এসবে। চন্দ্রা সেই যে চোখ নামিয়েছে তার তোলেনি। সারথি নানির কথাতে তাল মেলালো, ভাবি শীঘ্রই সুখবর শুনতে চাই কিন্তু আমরা। উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছে। অদিতি আলগোছে সামনে তাকাতেই চোখ জোড়া স্থির হয়ে এলো। চোখ হাটের ওপাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে গুঞ্জরিকা। শৈলে জড়ানো লাল টকটকে শাড়ি, ফর্সা শৈলে ভীষণ মানিয়েছে। হাঁটু সুই সুই মেলে দেওয়া প্রাণবন্ত বদনখানা জল করছে। অদিতি এক প্রকার চিৎকার করে উঠল, ভাবি যান, এ আমি কি দেখছি? তুমি এখানে এসেছো? এসো এসো, ভেতরে এসো। অদিতির অকস্মাৎ উঁচু কণ্ঠে সবাই কম বেশি চমকালো। পরক্ষণে দরজার দিকে চাইতেই বেশ খানিকটা অবাক হলো বউকি। আরুষের কুঁচকে যাওয়া ভ্রু যুগল সমতল হয়ে এসেছে। বিরক্তি মিশ্রিত চোখ দুটোতে শীতলতা খেলে গেছে। মন্ত্রমুগ্ধের মতো গুঞ্জরিকার দিকেই তাকিয়ে আছে, অথচ গুঞ্জরিকা এইসব দেখেও দেখল না, বসার ঘরেও প্রবেশ করলো না, প্রয়োজনীয় কথাটা বলল না। কেবল, অদিতি আমার কক্ষে আসবে একটু, প্রয়োজন ছিল তোমায়। অদিতি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, অবশ্যই ভাবি চান, চলো। গুঞ্জরিকা উল্টো ঘুরে হাঁটা ধরতেই কর্ণগোচর হলো আয়েশা শেখের বলা কিছু কথা। কেমন বেয়াদব মাইয়া ভাবন যায়, বড়দের সম্মান করতে শিখে নাই, বাপ মায়ের দেওয়া শিক্ষা নাই, বাবা মা তুলে বড়া এমন তিক্ত বানে। না চাইতেও গুঞ্জরিকার পথ যুগল থেমে গেল, পিছু ফিরল, এক ঝলক দেখল আরুষের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলল, অথচ তাকে আজ কেন যেন পুরুষের খাতাতে ফেলতে পারল না গুঞ্জরিকা। মনটা বিষে উঠল। বার কয়েক শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে নিল, মুচকি হাসলো। আয়েশা শেখের দিকে তাকালো। সম্মান যথাস্থানে করতে হয় দাদি, সম্মানের অযোগ্য
কাউকে সম্মান দিলে পিঁপড়া তখন নিজেকে পাখি ভাবতে শুরু করে। এই পরিবারের সুশিক্ষায় আমি মুগ্ধ। দোয়া করি মানুষ ভাতের অভাবে মরে যাক, তবু তার এমন পরিবারের জন্ম না হোক। মুখের কথাতে সমাপ্তি টেনে হনহনিয়ে ওখান থেকে প্রস্থান করলো গুঞ্জরিকা। ওর পিছু পিছু অদিতিও পেরিয়ে গেল কক্ষ থেকে। আজকাল অশান্তি যেন গুঞ্জরিকার পিছু ছাড়ছে না। যেদিকে যাচ্ছে সেদিকেই ঝামেলা সাথে পেতে আছে। কি মুশকিল! তীব্র অপমানে আয়েশা শেখ ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেললেন। ক্রন্দরত গলায় বাচ্চাদের মতো আরুষের কাছে বিচার দিলেন। ওই 2 পয়সার মাইয়া মরে যা নয় তাই বলল দাদু ভাই, তুমি কিছু কইবা না তারে? আরুষ চকিতে ফিরে তাকালো আয়েশা শেখের দিকে। 2 পয়সার মাইয়া শব্দগুলো ছুটে চলল মস্তিষ্কের প্রতিটা নিউরনে। তীব্র রাগে চোখ মুখ রক্তিম হয়ে উঠল, তবুও নিজেকে সংযত রাখল। জীবনে প্রথমবারের মতো আয়েশা শেখের সাথে কঠিন গলায় কথা বলল। আপনার কথিত ওই মেয়ে আমার স্ত্রী দাদি, তাকে কত কথা শোনানোর দুঃসাহস কারোর থাকা উচিত নয়। সে ভুল কিছু বলেনি। সে কারোর থেকে ন্যূনতম সম্মানটুকু না পেলে অন্যকে কেন সম্মান দিবে? কলিজা টুকরো নাতনির এমন কথায় আয়েশা শেখের কান্নার বেগ বাড়ল। কাঁদতে কাঁদতে চন্দার কানে বিষ ঢাললেন এক প্রকার। ওই কাল লাগিনীর হাত থেকে নিজের স্বামীর হেফাজত করা না তো বউ, নইলে পরে পস্তাবতে হব। দেখছস তোর স্বামীরে ফোলানোর লাইগা ওই পোড়া মুখ লইয়া কেমন লাল টকটকে শাড়ি পইরাছে। সময় থাকতে আসলে বাইন্দা নেড়ে নাদবো। আরুষ ওইসব শুনেও শুনল না। বসা থেকে উঠে দাঁড়ালো, বড় বড় পা ফেলে ওখান থেকে প্রস্থান করলো। এই পরিবারের মানুষগুলো আজকাল মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চন্দ্রার মস্তিষ্কে কথাগুলো বেশ প্রভাব ফেলল। তৎক্ষণাৎ মাথা নাড়ল। আরুষ যেতেই ছোট্ট করে জবাব দিল, আচ্ছা দাদি। মধ্য নিশীথে দরজার করা নাড়ার শব্দ গুঞ্জরিকার তন্দ্রা হালকা হয়ে এলো। মাত্রই চোখ জোড়া বুঝেছিল। আগে পিছে না ভেবে শোয়া থেকে উঠে বসল। শরীরে লেপ্টে থাকা শাড়িটা ভালোভাবে জড়িয়ে পালক থেকে নেমে দাঁড়ালো। এগিয়ে গেল দুয়ারের দিকে। তখনও ক্রমশ কড়া আঘাতের শব্দ শোনা যাচ্ছে। গুঞ্জরিকা খুব ভালোভাবে জানে এখন কে আসতে পারে। এক আকাশম বিতৃষ্ণা নিয়ে দরজার কপাট খুলতেই নেত্রযুগল ছোট ছোট হয়ে এলো। অপ্রত্যাশিত একটা অতীব পরিচিত মুখ চোখের পর্দায় ভাসল। কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হলো। দরজার ওপাশে অরষ্ট জোড়ায় হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে চন্দ্রা। গুঞ্জরিকা ঘুমো ঘুমো চোখে কর্কশ গলায় জিজ্ঞাসা করলো, এত রাতে এই অদমকে স্মরণ করার কারণ কি? কথা ছিল তোর সাথে। সহজ সাবলীল জবাব চন্দ্রার। গুঞ্জরিকা অদর বাঁকিয়ে তাচ্ছিল্যের শব্দে হাসল, কিন্তু আমার নেই। চন্দ্রার মুখের হাসি বাড়ল। তোর মনে হচ্ছে না তুই সব কিছুতেই বেশি বাড়াবাড়ি করছিস? হ্যাঁ, তাহলে থেমে যাওয়া উচিত নয় কি? না, তুই নিজেকে নিজেই নিচে নামাচ্ছিস গুঞ্জ। নিজের মূল্য জানা থাকলে অন্যের কাছে দামি প্রমাণ করার প্রয়োজন পড়ে না। জবাব দিয়ে চন্দ্রার মুখের ওপরেই দরজাটা সজোরে বন্ধ করে দিল গুঞ্জরিকা। আকস্মিক এমন কাজে চন্দ্রা চমকালো ঈষৎ। হাসি মুখটা বিলীন হয়ে থমথমে হয়ে উঠল। বন্ধ দুয়ারের প্রাণে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল। উল্টো ঘুরতেই দেখল ওদের কক্ষের সম্মুখে আরুষ দাঁড়িয়ে আছে। অধর পল্লব এক পাশে কিঞ্চিত উঁচু হয়েছে। চন্দ্রার শ্রাবণেন্দ্রিয়ে ঝংকার তুল্য পুরুষালী বরাত গড়ার আওয়াজ। ওর সাথে পারবে না, ব্যথার চেষ্টা করছো। যখন আমরা শত চেষ্টায় অপর পক্ষে বদলাতে পারি না, তখন নিজেরাই বদলে যায়। দিনের প্রথম প্রহর। প্রকৃতিতে এখনো আদার বিরাজমান। পক্ষী কুলের গুঞ্জনে হঠাৎ আরুষের ঘুম ভেঙে গেল। আস্তে ধীরে আখিজোড়া মেলে তাকালো। পাশে গভীর নিন্দায় মশগুল চন্দ্রা। দুজনের মাঝে দূরত্ব কম। মেয়েটা নিজের কথা
পাশে ফেলে আরুষের কাঁথার মধ্যে শুয়ে আছে। আরুষের অদর পল্লব দুপাশে প্রসারিত হলো, হাসল ক্ষীণ। গত রাত 3টা অবধি ব্যবসা সংক্রান্ত হিসেব করে ক্লান্ত থাকায় সোফায় শোয়া হয়নি। কোনো রকমে বিছানায় শৈল শোয়াতেই ঘুম ধরা দিয়েছিল। চন্দ্রার ফর্সা তুলতুলে ঘুমন্ত মুখটা দেখতে বাচ্চাদের মতো লাগছে, বদনে অদ্ভুত এক মায়া স্পষ্ট। আরুষ আলগোছে পাশ ফিরল, ডান হাতটা উঠিয়ে চন্দ্রার কপালসহ গালের একাংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো যত্নে সাথে সরিয়ে দিল। এক দৃষ্টিতে কিছুক্ষণ চন্দ্রার স্নিগ্ধ আননে চেয়ে রইল। হাতটা পুনরায় উঠিয়ে গাল স্পর্শ করতে নিলে মানুষপটে ভাসল গুঞ্জরিকার নিষ্পাপ মুখটা। পরপরই স্মরণ হলো গুঞ্জরিকার বলা একটা কথা, পুরুষ মানুষ সৌন্দর্যের পাগল আর মেয়ে মানুষ ভালোবাসার কাঙ্গাল। শেখ বাবু গুঞ্জরিকার বলা সেদিনের কথাতে আরও উচ্চ শব্দে শৈল দুলিয়ে হেসেছিল, বুক ফুলিয়ে বলেছিল, পুরুষরা তাদের শখের নারী ব্যতীত আর কারোর দিকে চোখ তুললেও তাকায় না। অর্ধাঙ্গিনী ব্যতীত সকল নারী তাদের কাছে নিষিদ্ধ, পাপ থাকে। শেষ পর্যন্ত নিজের বলা কথাকে গুঞ্জরিকা নিজেই লজ্জা পেয়েছিল, অথচ আজ কথাটা আরুষ নিজেই এক প্রকার সত্য প্রমাণিত করল। ছিটকে চন্দ্রার থেকে দূরে সরে এলো, পলক জুড়ে ঝাঁকুনি খেলে গেল। আরুষ বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়ালো, ওভাবেই বড় বড় পা ফেলে বারান্দার দিকে অগ্রসর হলো। চন্দ্রার ঘুম ভেঙেছে ততক্ষণে, কিন্তু হঠাৎ কি হলো মস্তিষ্ক ঠিক ঠাহর করতে পারল না। ভ্রু কুঁচকে ঘুম ঘুম চোখে বারান্দার দিকে তাকিয়ে রইল। কমলিকা পুকুর থেকে পানি এনে রাতের এত বাসন পরিষ্কার করছে বাড়ির উঠানে। শাহরিয়ার পাশের দাঁড়িয়ে দাঁত মাজছে। দুজনেই সদ্য স্নানিত করে ঘরে তাদের অভাবের সাথে আছে অফুরন্ত ভালোবাসা। কমলিকার মুখে লেপ্টে আছে লাজুক হাসি। শাহরিয়ার আর চোখে ক্ষণে ক্ষণে দেখছে মেয়েটাকে। এত লজ্জা কোথা থেকে পায় এই মেয়ে? এই পর্যায়ে নিঃশব্দে কমলিকার পাশ থেকে একটা মগে পানি উঠিয়ে নিল শাহরিয়ার। হাত মুখ ধুয়ে মুখটা যথাস্থানে রাখল। কমলিকার আঁচল ধরতেই মেয়েটা আঁতকে উঠল। এখানে আঁচল ধরেছেন কেন? ছাড়ুন দয়া করে, মানুষ দেখলে নিন্দে করবে। শাহরিয়ার এর কপালে বাজের সৃষ্টি হলো, কপালে গুটি কয়েক বাজে সৃষ্টি হলো। বউ আমার, শাড়ি আঁচল আমার বউয়ের, তাহলে অন্যের কথা নিয়ে মাথা ব্যথা কেন করব? কমলিকা হতাশ হলো, কথায় কথা বাড়ে। তার থেকে মানুষটা যেটা করতে চাইছে সেটা করে সরে যাক। কমলিকা আর কিছু বলল না, নিজের কাজে মনোযোগী হলো। শাহরিয়ার শাড়ির আঁচল দিয়ে হাত মুখ মুছে ওটা ছেড়ে দিল। কিছু একটা মনে পড়তেই জিজ্ঞাসা করলো, শেখ বাড়িতে কি গিয়েছিলে তুমি? ভাবির সাথে কথা হয়েছিল? এত বড় শোক কিভাবে কাটাচ্ছেন? কমলিকার কাজে ব্যস্ত হাতটা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল, কণ্ঠস্বর ম্লান শোনালো, গিয়েছিলাম। ভাবি ওপরে সব সময়ের মতোই ফিটফাট, কিন্তু মনের অবস্থা ভালো না। আফসোস ওই বাড়িতে একটা মানুষ নেই ভাবির অসুস্থ মনের যত্ন নেওয়ার জন্য। শাহরিয়া শুনল, তবে তৎক্ষণাৎ প্রতি উত্তর করল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আরুষকে তো সে ছোট্ট থেকে চেনে, এত নিকৃষ্ট কাজ স্বেচ্ছায় কখনো করার ছেলে সে না, তবুও করেছে। কিন্তু কেন করলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কমলিকা তখনও শাহরিয়ার এর দিকে তাকিয়ে আছে, হয়তো মন শান্ত হওয়ার মতো কিছু বাক্য শুনতে মুখিয়ে আছে। শাহরিয়ার বুঝলো, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরুষকে আমি চিনি, ও খারাপ ছেলে নয়। কমলিকা, কোথাও কোনো ঘাবলা হয়তো আছে। কমলিকা মাথা নেড়ে মেনে নিল প্রাণপ্রিয় স্বামীর কথা। শাহরিয়ার ঘরের দিকে এগিয়ে গেল, বাজারে যেতে হবে। কমলিকা নিজের কাজে মনোনিবেশ করলো।
হাতের কাজ শেষ করে চুলোয় রান্না বসাতে হবে। অসুস্থ শাশুড়ি নিজের ঘরে আছেন, তাকেও একটাবার দেখতে যেতে হবে। বাসর ঘরে সকালের নাস্তার আয়োজন করা হয়েছে। আরুষ, আসমান শেখ এবং গুঞ্জরিকা ব্যতীত সকলেই উপস্থিত আছে। আয়েশা শেখ, রোকিয়া শেখ এবং সালেহা শেখ পাশাপাশি বসে আছেন, আর মেয়েগুলো অন্য পাশে বসে তাদের নিজেদের মতো গল্পে মজেছে। আয়েশা শেখ একটা বিস্কুট তুলে এক কামড় খেলেন, চায়ের কাপে চুমুক দিয়ে রোকেয়া শেখের দিকে তাকালেন, শুধালেন, দাদু ভাইরে কেমনে বস করলে বৌমা? মুই তো ভাই বাছিলাম তুমি পারবা না। রোকেয়া শেখ চানাচুর চিবনো অবস্থায় ওষ্ঠ সুজোড়া বাঁকিয়ে হাসলেন। জায়গা মতো কপ দিতে খুব পারদর্শী আমি ছোট থাকতে আব্বা বলতো, রোকেয়া তোর তিঙ্খ বুদ্ধি বড়দেরও হার মানিয়ে দেয়। শাশুড়ি বৌমার কথার মাঝে ফোড়ন কাটল সালেহা শেখ। মুখে পান তুলে চিবিয়ে বললেন, হাতে মারবো না ভাতে মারবো তাই তো ভাবি। রোকেয়া শেখের মুখের হাসি প্রসারিত হলো। একদম তাই, যাকে আমার ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না, সে যতই গুণী হোক না কেন। ওই জঞ্জাল মেয়েটাও ঠিক তাই। এ বাড়ির কৃষিমানার বাইরে পাঠানো না অবধি আমার শান্তি নেই। পরপরই আড্ডায় মশগুল চন্দ্রার হাসি মুখের দিকে তাকালেন। ঘরের লক্ষ্যে এনেছি আমি, কাটা দিয়ে কাটা তুলতে হয়। ভাবি, যদি আপনার ঘরের লক্ষ্মীও বন্যা হয় তখন কি করবেন? অকপটে প্রশ্নটা করলেন সালেহা শেখ। তার মুখে কোনো কথা আটকায় না। কথাগুলো কর্ণ গসর হতেই রোকেয়া শেখ থমকে গেলেন। এভাবে তো কখনোই ভাবেননি। সব বন্দা তো কেউ ছিল না মুখ ফুটে কিছু বলতে নিবে। তখনই শোনা গেল গুরু গম্ভীর পুরুষালী গলার আওয়াজ, গুঞ্জ কোথায়? অদিতি, সবাই এখানে অথচ ও নেই কেন? কণ্ঠস্বর লক্ষ্য করে সবাই সেদিকে চাইল। চৌখাটের সম্মুখে আরুষ দাঁড়িয়ে আছে। অদিতি দ্রুত জবাব দিল, ভাইজান ভাবিজানের কক্ষে গিয়েছিলাম, আজ নাকি তার শরীরটা ভালো লাগছে না, তাই নিচে নামেনি, এখনও শুয়ে আছে কক্ষেই। আরুষের কপালে চিন্তার ভাঁজ দৃশ্যমান হলো। আর চোখে দেখল বাড়ির বড়দের অধিকতর রাশভারী কণ্ঠস্বর ভাসমান হলো কক্ষ জুড়ে। মানুষের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য মনুষ্যত্ব। আশা করি সেটা আপনারা খুইয়ে বসবেন না। মুখের কথাতে সমাপ্তি টেনে হনহনিয়ে ওখান থেকে প্রস্থান করলো আরুষ। প্রত্যেকে হতবাক হয়ে ওর চলে যাওয়াটা দেখলো। আরুষ কথাটা কোনো দিক থেকে বলেছে বিচক্ষণ মস্তিষ্কের সকলে বুঝলো। এত কিছুর পরেও ওই মেয়ের নাম ছেলেটা কেন জপে সবসময়? আরুষের মুখে গুঞ্জরিকার নাম শুনতেই চন্দ্রার মনটা তিক্ততায় ছেয়ে গেছে। মুখটা কালো করে বসে আছে। গতকাল থেকে কেমন হিংসা হচ্ছে গুঞ্জরিকাকে। বারবার দাদির বলা কথাগুলো স্মরণ হচ্ছে। এখানে এসে নিজের সব অধিকার পেলেও সবচেয়ে বড় অধিকার স্বামীর অধিকারটাই পাচ্ছে না। এর কারণ কেবল গুঞ্জরিকা, কিন্তু প্রাণপ্রিয় সখীকে তো কখনোই নিজের প্রতি দ্বন্দ্বী ভাবেনি চন্দ্রা। ভাগ্যে কোথায় এনে দাঁড় করিয়ে দিল। এতটা নিম্ন মন মানসিকতা কিভাবে দেখাবে নিজের সখীকে? অথচ স্বামীর অধিকার তো ওরও চাই। আরুষের চোখে অস্ফুটিত গুঞ্জরিকার জন্য যত্ন ভালোবাসা আর দেখতে পারছে না চন্দ্রা। ওকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এ কয়দিনের তো হাঁপিয়ে গেল, বাকি জীবন তো এখনও পড়ে আছে। কিভাবে কি করবে? এই দীর্ঘ পথ কিভাবে পাড়ি দিবে? তবে কি লোভ সব শেষ করে দিল? চন্দ্রা আলগোছে আখি জোড়া বুঝে নিল। মানুষ পটে ভাসল অতীব সাধারণ নিষ্পাপ একটা মুখ, যাকে ও এই ছোট্ট জীবনে সবচেয়ে বাজেভাবে ঠকিয়েছে। কানে বাজল পুরুষালী সুমিষ্ট কণ্ঠে আওড়ানো একটা শব্দ, আমার চন্দ্রাবতী। গুঞ্জরিকা নিজ কক্ষে অবস্থান করছে। পালঙ্কের এক পাশে জড়সড় হয়ে শুয়ে আছে। শরীরের উপর কাঁথা মেলে দেওয়া। মেয়েদের প্রাকৃতিক সমস্যাটাই হয়েছে। আজ সকাল থেকে পেটের
যন্ত্রণার নিজেকে বিছানা বন্দি করে রেখেছে, অথচ একটা মানুষ নেই যে একটু সঙ্গ দিবে। অসহনীয় যন্ত্রণাসহ শরীরে বিষ ব্যথার জ্বর আসার উপক্রম। গুঞ্জরিকা বন্ধ নেট পড়ল, ঘেঁষে পানি গড়িয়ে পড়ল, মানুষপটে ভাসল সুখকর অতীত। গুঞ্জরিকার বিয়ের তখন 4 মাস। রসচক্রের মাত্রা অতিরিক্ত যন্ত্রণায় ছটফট করছে মেয়েটা, তবুও লজ্জায় কাউকে কিছু বলার সাহস পাচ্ছে না। বিয়ের অতগুলো দিনেও কারোর সাথে আহামরি সখ্যতা গড়ে ওঠেনি গুঞ্জরিকার, কারণ একটাই, ও গরিব ঘরের কন্যা। তবে স্বামী নামক মানুষটাকে বড় ভাগ্য করে পেয়েছিল তখন, এটাই ভাবত গুঞ্জরিকা। গুঞ্জরিকা ওই যন্ত্রণাকে সঙ্গী করে রান্নাসহ বাড়ির সকল কাজ করেছিল। আরও ছিল ব্যবসায়িক কাজে নগরে। ওই দিন সন্ধ্যা নাগাদ বাসায় ফেরার কথা ছিল। চিঠিতে সেটাই জানিয়েছিল। নিজের প্রতি অবহেলায় বিকাল নাগাদ কঠিন জ্বরের তপে পড়ল মেয়েটা, তবুও রক্ষা পেল না পরিবারের সদস্যদের কটূক্তি থেকে। দাঁতে দাঁত চেপে সব সয়ে নিল। বিপরীতে একটা শব্দ উচ্চারণ দুঃসাহস দেখালো না, কেবল দরজায় খিল লাগিয়ে বিছানায় মরার মতো পড়ে রইল। আরুষের ফিরতে রাত হয়েছিল। ফিরেই গুঞ্জরিকাকে ওই অবস্থায় দেখে সেও কি এলাহি কাণ্ড বাঁধিয়েছিল। এক কাপড়েই কবিরাজের কাছে ছুটছিল। না খেয়ে সারাটা রাত গুঞ্জরিকার সেবা করেছিল। মেয়েটাকে বুকে আগড়ে বাচ্চাদের মতো চোখের পানি ফেলেছিল। তার কাছে সম্পূর্ণ পৃথিবীর বিপরীতে ছিল গুঞ্জরিকা। ছেলেটাকে সত্য বলার সাহস হয়নি গুঞ্জরিকার। এ নিয়ে বিনিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছিল। ওই মানুষটার ছায়া বেঁচে থাকার স্বপ্ন বুনেছিল, তাই তো কখন এই নরক থেকে মুক্তির কথা কল্পনাও আনেনি। অথচ আজ সব স্বপ্ন কাটার ন্যায় বুক বিঁধছে। মানুষ ভালোবাসার কাঙ্গাল হলে বুঝি এভাবে প্রিয়জনের আঘাতে দুকে দুকে মরতে হয়। আকাশ কুসুম ভাবনার মাঝেই দরজা খোলার শব্দে নেত্র যুগল মেলে পিটপিট তাকালো গুঞ্জরিকা। চোখের পর্দায় পরিচিত একটা মুখ ভাসল। দুয়ারের ওপাশে আরুষ দাঁড়িয়ে আছে। গুঞ্জরিকা রক্তাভ ফুল ও নিদ্রাহীন আখিজোড়া দেখতেই আরুষের বুকটা যাতনায় পিষ্ট হলো। অথচ অবাক হলো পরিপাটি গুঞ্জরিকাকে দেখে। বাসন্তী রঙের সুন্দর একটা শাড়ির আঁচল পালঙ্ক থেকে ঝুলে মেঝেতে ছড়িয়ে আছে। গুঞ্জরিকা হেসে জিজ্ঞাসা করলো, হঠাৎ এইখানে যে শেখ বাবু, কেন আসতে পারি না? গম্ভীর অথচ শান্ত গলায় স্বর আরুষের। না, অন্তত আমার অনুমতি ব্যতীত নয়। আরুষের ঠোঁট দুটো কিঞ্চিত প্রসারিত হলো, মুচকি হাসল। গুঞ্জরিকারা ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যেও নিজেদের সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষমতা রাখে। গুঞ্জরিকা ততক্ষণে উঠে বসেছে। আরুষের মুখনি স্মৃত এমন কথাতে অসুস্থ শরীর নিয়েই মৃদু শব্দে হেসে ফেলল। আমি আঘাতপ্রাপ্ত, অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে যাওয়া নারী, নিজের ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও আপনার মতো কাপুরুষকে ধ্বংস করতে পারি। কাপুরুষ শব্দটা আরুষের বড্ড আত্মসম্মানে লাগলো। উঁচু কণ্ঠে এক প্রকার ধমকে উঠল। মুখ সামলিয়ে গুঞ্জ, নরম আসি বলে মাথায় চড়ে বসো না। গুঞ্জরিকা ভরকালো না, কেবল অষ্টজোড়ায় উঁকি দিল তাচ্ছিল্যের হাসি। নিষ্প্রহ নরম কণ্ঠে বলল, এই যে আপনি আর আমার নেই, এই শখ সমুদ্রের গভীরতার মতোই বিশাল শেখ বাবু। কথাটা থমকে দিল আরুষের হৃদস্পন্দন। অবিশ্বাস্য নেত্রে চেয়ে রইল অদূরের ক্লান্ত আননে। জীবনে এই প্রথমবারের মতো ভাগ্যের কাছে, পরিস্থিতির কাছে নিজেকে বড্ড অসহায় অনুভব করলো আরুষ। নিজের ভালোবাসা থেকে এতটা দূরত্ব তো কখনোই চায়নি। ঘড়ির কাঁটা ঘুরে নিজের ঘাঁটি বেঁধেছে দুটোর ঘরে। গুঞ্জরিকা আজ স্বেচ্ছায় নিচে নামেনি। সেই কাক ডাকা ভোরে গোসল দিয়ে ওপরে উঠেছে। তারপর থেকে নিজেকে বিছানা বন্দি করে রেখেছে। ক্ষণে ক্ষণে নিচ থেকে বেশ চেঁচামেচির শব্দ ভেসে আসছে, কিন্তু সেটা কোনো প্রকার তর্কাতর্কি নয়, উৎসব আমেজের। সকালে তখন উঠে যে আরুষের মুখের ওপরে শব্দ করে দরজাটা বন্ধ করে দিয়ে চুপচাপ নিজের কক্ষে পড়ে আছে গুঞ্জরিকা। না দুটো অন্য মুখে দিয়েছে,
আর না দরজার বাইরে পা রেখেছে। অদিতি এসে দুবার ডেকে গেছে, কিন্তু কোনো সাড়া শব্দ দেয়নি গঞ্জরিকা। আজকাল নিঃসঙ্গ জীবনকে সঙ্গী হিসেবে গ্রহণ করছে মেয়েটা। বেশ লাগছে। নিত্যার নতুন অভিজ্ঞতা বরাবরই ভালো লাগে গুঞ্জারিকার। আপাতত মেয়েটার বাইরের জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই। পেরিয়েছে ঘণ্টাখানেক। গুঞ্জরিকা আখিজোড়া বুঝে শুয়ে আছে। অকস্মাৎ আরিকার উপস্থিতি অনুভব করতেই বন্ধ নেত্রপল্লব মেলে চাইল। গাড় ঘুরিয়ে পাশে দেখলো জানালার কার্নিশে বসে আছে আরিকা। গুঞ্জরিকাকে চোখ মেলে তাকাতে দেখেই ডেকে উঠল, মা, মা। গুঞ্জরিকা মুচকে এসে দুহাত বাড়িয়ে দিল, কাছে আয় বাচ্চা। তখনই আরিকা উড়ে এসে গুঞ্জরিকার বুকের ওপর বসলো, মুখে মুখ ঠেকিয়ে নিষ্পাপ নেত্র যুগল দিয়ে মায়ের দিকে চেয়ে রইল। 2 সেকেন্ড পেরোতেই বলে উঠল, বাবা, শাড়ি, নতুন বউ। গুঞ্জরিকার মসৃণ কপাল গুটিয়ে এলো, কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হলো। কথাটা বোঝার চেষ্টা চালালো, সহজেই বুঝলো আরুষ হয়তো চন্দ্রাকে শাড়ি উপহার দিয়েছে, নয়তো আলমিরা থেকে নতুন শাড়ি বের করে দিয়েছে। গুঞ্জরিকা কিছুক্ষণ নীরব রইল। মেয়েটার হঠাৎ কি হলো কে জানে। ডুগরে কেঁদে উঠল, চোখের কার্নিশ ঘেঁষে পানির স্রোত বয়ে চলল। ক্রন্দ নরদ গলায় আওড়ালো, আমি সহ্য করতে পারছি না রে আরিকা। এই জীবন কিভাবে পাড়ি দেব আমি? তুই তোর মায়ের শেষ কথা রাখ, আর কখনো ওই ঘরের পাশে যাস না। আরিকা মায়ের এমন করুণ কান্না কখনো দেখেনি। অবশ পাখিটার বুক ভার হলো, চোখ দুটো ভিজে এলো। মায়ের কথা তেমন আহামরি বুঝলো না, তবে মানল, যাব না, যাব না। গুঞ্জরিকা তখনও কেঁদে চলেছে। শরীরের ব্যথা ছাপিয়ে দগ্ধ হৃদয়ের হাহাকার ওকে কাবু করে ফেলছে। সহ্য হচ্ছে না এই অবহেলিত মানব জীবন। এখান থেকে বেরিয়ে যাবে সেটাও যে এত সহজ নয় ওর জন্য। আপনজন বিহীন জীবন একটা পরগাছার ন্যায়। সব সময় অপরকে আগলে বেঁচে থাকতে হয়। এখান থেকে বেরিয়ে কোথায় যাবে, কার কাছে যাবে, কে সহ্য করবে একটুখানি? তৎক্ষণাৎ একটা নাম স্মরণ হলো, একটু আশার আলো দেখতে পেল। পরক্ষণেই ভাবলো, এখান থেকে চলে গেলে ভাইজানের নিষ্পাপ প্রাণের যে মুক্তি মিলবে না। ওর এখনও অনেক কাজ বাকি। দুটো চোখে পৃথিবীর সবটুকু অনুশোচনা দেখা বাকি রয়ে গেছে। একটা প্রাণের জন্য কারোর বুক ফাটা আর্তনাদ দেখা বাকি। এত সহজেই কিভাবে হাল ছেড়ে দিতে পারে গুঞ্জরিকা? ওকে কঠিন হতে হবে, যার ভেতর ভেঙে চুরমার হয়ে গেলেও উপর থাকবে তকতকে আকর্ষণীয় মানুষকে। ভেতর বুঝতে দিলে আঘাতকারীর সংখ্যা বেড়ে যায়, তারা সহজে দুর্বল জায়গায় আঘাত হানতে পারে। গুঞ্জরিকা সেই সুযোগ কাউকে দিবে না। আরিকাকে দোহাতে আগলে শোয়া থেকে উঠে বসলো গুঞ্জরিকা। ওকে কোলের ওপর রেখে শান্তপূর্ণ দুহাতে চোখের পানি মুছে নিল। বড় বড় করে বার কয়েক শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো। আরিকার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, কি রে, খেয়েছিস কিছু? আরিকা মায়ের হঠাৎ পরিবর্তনে ব্যাবাসেকা খেয়ে গেল, কিন্তু মা হেসেছে মানে সে খুশি। বিছানার এ মাথা থেকে ও মাথা দুলে দুলে হেঁটে চলল, কখনো উড়ল, মাথা নেড়ে নেড়ে জবাব দিল, না না। গুঞ্জরিকা মুখটা কঠিন করে মিশে রাগ দেখানোর ভান ধরল, না খেয়ে সকাল থেকে কোথায় কোথায় উড়ে বেড়াচ্ছিস, তোর সব হুঁশ থাকে আর খাওয়ার কথা মনে থাকে না? গুঞ্জরিকা আরিকাকে বকা দেওয়ার সাথে পাশের টেবিলের উপরে রাখা বাদামের কৌটোটা হাতে তুলে নিল। আরিকা এবারও এত ভারী শব্দ বুঝলো না, তবে ওকে যে বকা হচ্ছে সেটা ঠিকই উপলব্ধি করলো। বাচ্চাদের মতো মাথা নামিয়ে ঠোঁট দুটো বিছানায় শুয়ে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। আখি যুগল নিবিষ্ট রইল মায়ের দিকে। সে বোঝাতে চাইছে তাকে বকা দেওয়ার বিশাল অভিমান হয়েছে তার। গুঞ্জরিকা অবাক হলো বইকি, কি ঢঙ্গি ভাবা যায়। পর মুহূর্তেই ফিক করে হেসে দিল। আরিকাকে দুহাতে তুলে বুকের সাথে জড়িয়ে ধরল। মায়ের উপর তোল এত অভিমান বাচ্চা, সবাই এভাবে অভিমান করে দূরে ঠেলে দিলে আমি কোথায় যাব বলতো? মা আর কখনো বকা দিবে না তোকে। নে এবার দ্রুত খেয়ে নে, নিচে যাব আমরা। মায়ের ভালোবাসা পেতেই আরিকা অভিমান জানালা দিয়ে এক ছুটে পালালো। গুঞ্জরিকার হাত থেকে মুক্ত হয়ে উড়ে চলল আর গাইল খুশি
খুশি তা না। গুঞ্জরিকা খিলখিলিয়ে হেসে উঠল। টেবিল থেকে বাটি নিয়ে সে তাতে বাদাম ঢেলে রাখলো। আরিকাকে ইশারায় খেতে বলল। পালঙ্ক থেকে নেমে আলমারির দিকে অগ্রসর হলো। ওর পরিহিত কাপড় পরিবর্তন করতে হবে। শেখ বাড়ির সর্বকোণে আজ উৎসবের আমেজ ছড়িয়েছে। হঠাৎ করে বেশ ভালো বিত্তশালী একটা পরিবার থেকে সম্বন্ধ এসেছে অদিতির জন্য। গ্রাম প্রধানের আত্মীয় হওয়ার দরুন গ্রামে এসেছেন তারা, থাকবেন আজকের দিনটাই। আজ সকালে আসমান শেখকে আমন্ত্রণ করে সবটা জানিয়েছেন গ্রাম প্রধান। বেশ বেলা করে পরিবার সকলে জেনেছে, তাই আজকে সন্ধ্যায় শেখ বাড়িতে তাদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদের মেয়ে দেখে পছন্দ হলে সম্পর্ক এগোনোর ইচ্ছে আছে সকলের। রান্নাঘরে আজ এলাহি কাণ্ড, হরেক পদের বাঙালি রান্না হচ্ছে সেখানে। আজকের দিনে আড়ত ও বন্ধ রেখেছে আরুষ কেবল এদিকটা সুষ্ঠুভাবে সামলানোর জন্য। কুঞ্জরিকা নিচে নেমে তলব করে কর্মরত খালেদের থেকে এতটুকু জানতে পেরেছে, মনে মনে বেশ খুশিও হয়েছে। মেয়েরা ভালো একটা পরিবারে গেলে ভালোই লাগে, অন্তত কারোর ওর মতো ভাগ্য না হোক, এতটুকু খুব করে চায় গুঞ্জরিকা। বসার ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরুষ, এখনো দেখেনি গুঞ্জরিকাকে। চন্দ্রা ছিল রান্নাঘরে। গুঞ্জরিকা নিচে নামতে দেখে গুটিসুটি পায়ে আরুষের দিকে এগিয়ে গেল। মুখোমুখি দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ রইল, মাথা নেড়ে লাজুক হেসে শোধালো, আপনার দেওয়া শাড়িতে আমায় কেমন লাগছে? আরুষ অন্যমনস্ক ছিল, কিছু একটা নিয়ে গভীর ভাবনায় হারিয়েছিল। চন্দ্রার কথার পূর্ণ দৃষ্টি মেলে সামনে তাকালো। চোখ জোড়া ভাসমান হলো চন্দ্রার শরীর জুড়ে। এক ঝলক দেখল, সব সময়ের মতো গম্ভীর পুরুষালী স্বর ছুটে গেল চন্দ্রার দিকে। সুন্দর। চন্দ্রার মুখে লাজুক হাসি বাড়ল। আলগোছে হাত উঠিয়ে কপালের উপর সরিয়ে ছিটিয়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজল। আরুষ আরও কিছু বলতে নিচ্ছিল, কিন্তু আলগোছে পাশ ফিরতেই চোখ আটকে গেল অদূরে সিঁড়িতে দাঁড়ানো নারীতে। গুঞ্জরিকা শরীরে কালো কুচকুচে সুতি একখানা শাড়ি জড়িয়েছে, ফর্সা দেহে রংটা জ্বলছে। সুদীর্ঘ কেশ বেনুনি গেঁথে পিছনে ফেলে রাখা, খোমটার নিচ দিয়ে বেনুনিটা দৃশ্যমান। শাড়ির গায়ে জড়িয়ে মার্জিতভাবে নিজেকে উপস্থাপন করছে মেয়েটা। 100 জনের মধ্যেও অনায়াসেই ওই জ্বলন্ত নক্ষত্রটা জ্বলজ্বল করবে। চিনতে একটু অসুবিধে হবে না। গুঞ্জরিকা সবটাই বুঝলো, এখানে না বোঝার কি আছে। গুঞ্জরিকা তো আর অবুঝ নয়। চন্দ্রার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এতেই যেন আগুন ধরে গেল চন্দ্রার শরীরে। আরুষের মন্ত্রমুগ্ধের ন্যায় দৃষ্টি অপেক্ষা করে গুঞ্জরিকা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কাঁধে আরিকা বসে আছে। মা ব্যতীত কারোর সাথে সে তেমন কথা বলে না। রান্নাঘরের দুয়ারে গুঞ্জরিকাকে দেখতে বুক রোকেয়া শেখ উঁচু গলায় তিক্ত বান ছুঁড়ে বসলেন। এতক্ষণে মহারানী নিচে নামার সময় হলো। ওই অলক্ষণে মুখটা আজ না দেখালেও হতো। শুভ কাজে ওই মুখ দেখালে খারাপ বই ভালো হবে না আমাদের। নিজের কপালে সুখ নেই বলে কারো কপালে সুখ দেখতে পারে না হতচারী মেয়ে মানুষ। গুঞ্জরিকা শুনল সবটা, মুখের হাসি বাড়ল। দুঃখ সময়ে এসব গায়ে লাগাতে নেই। যতক্ষণ ধৈর্য আছে ততক্ষণ সয়ে যাবে। রান্নাঘরের ভেতরে প্রবেশ করে একটা থালা হাতে তুলে নিল। ভাতের হাঁড়ির দিকে পা বাড়াতে নিলেই আয়েশা শেখ থামিয়ে দিলেন। ওরা অতিথিদের লাইগা সকালের ভাত রইয়াছে, ওইডা নাও, ওই যে ওই কোনায় হাঁড়িতে পাইবা। গুঞ্জরিকা থমকে দাঁড়িয়ে পড়ল। খাওয়ার যত সামান্য ইচ্ছাটুকু মরে গেল। বিতৃষ্ণা জেগে উঠল। থালাটা যথাস্থানে রেখে দিল। উল্টো ঘুরে হেসে আয়েশা শেখের উদ্দেশ্যে বলল, ঘরের মানুষকে অভুক্ত রেখে অতিথি সেবা করে জান্নাতে যেতে পারবেন না দাদি। সবার উপরে মানুষত্ব। আগে একজন প্রকৃতি মানুষ হয়ে দেখান, অপর একজন মানুষকে শ্রদ্ধা স্নেহ করতে শিখুন, তারপর না হয় অতিথি সেবা করলেন। আয়েশা শেখ অগ্নিদৃষ্টিতে চাইলেন। এই জাত পাতহীন মেয়ের এত বড় সাহস। উনি আরও কিছু বলতে নিলেই দেখলেন দরজার ওপাশ আরশ দাঁড়িয়ে আছে।
অমনি চুপ হয়ে গেলেন, মুখের কথা গিলে নিলেন। আরুষ নিঃশব্দে রান্নাঘরের ভেতরে প্রবেশ করলো। থালা নিয়ে সেই হাড়ের গরম ভাত নিল, গরুর কষা মাংস, আলু ভাজা, ডিম ডাল নিল। এগুলো গুঞ্জরিকার বড্ড পছন্দের। মোটামুটি সব কিছু নিয়ে গুঞ্জরিকার সামনে এসে দাঁড়ালো আরুষ। মেয়েটার নরম হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। আয়েশা শেখ এবং রোকেয়া শেখের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। আরুষের গলাটা গরু গম্ভীর এবং বেশ জোরালো শোনালো, আপনাদের শেষবারের মতো অনুরোধ, একটু শান্তি দিন আমাকে। গুঞ্জকে অপমান করার মতো দুঃসাহস দেখাবেন না। তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। আমার বাড়িতে থাকার একটা পথ অন্তত রাখুন, নয়তো আমি গুঞ্জকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হব। আমি আমার বইয়ের বিরুদ্ধে একটা শব্দও মানব না। কারণে অকারণে একটা মানুষকে এভাবে হেনস্থা কীভাবে করতে পারেন আপনারা? আপনাদের সব কথা রেখেছি, এবার আমার শেষ অনুরোধটুকু আপনারা রাখুন। মানুষ আমি, কাপুরুষের খাতাতে নাম লিখিয়েও কি ক্ষান্ত হতে দেবেন না আমাকে? মুখের কথাতে সমাপ্তি টেনে গুঞ্জরিকার দিকে দৃষ্টিপাত করলো আরুষ। একজোড়া নির্লিপ্ত চাহনির সহিত একজোড়া অসহায় চাহনির সাক্ষাৎ হলো। আরুষের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গুঞ্জরিকাকে নিজের সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলো। রান্নাঘরে কর্মরত খালাগুলো মিটিমিটি হাসছেন। তারা ভীষণ খুশি হয়েছেন। কেবল অন্তর জ্বলে যাচ্ছে তিনজনের। আয়েশা শেখ এবং রোকেয়া শেখ হতভম্ব হয়ে বসে রইলেন। ছেলে তাদের এতটা হাতের বাইরে কবে চলে গেল? রূপে গুণে পরিপূর্ণ নতুন বউ পেয়েও এই মেয়ের প্রতি টান কমছে না। কি আশ্চর্য! ওই মেয়ে নির্ঘাত কোনো জাদুটোনা করেছে আরুষকে। দুজন ফিরতি একটা শব্দ উচ্চারণ করলেন না। গুঞ্জরিকা নিশ্চুপ আছে পুরোটা সময়, কেবল একজন দর্শকের ভূমিকা পালন করলো। কিছু সময় নীরবতায় শ্রেয় চন্দা এক দৃষ্টিতে আরুষ এবং গুঞ্জরিকার একসাথে মুষ্টিবদ্ধ হাত জোড়ার দিকে তাকিয়ে আছে। আখি জোড়া পানিতে টলমল করছে। ঠিক সেই সময় কর্ণগোচর হলো আর অদিতির গলা। এতটুকু মানিয়ে নিন ভাবি, আমার ভাবিজান তো পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে ভাইজানকে। ভাগ্যে থাকলে আপনার জালে ঠিক ধরা দিবে। যে মেয়ে প্রাণপ্রিয় স্বামীর কক্ষ ত্যাগ করার ক্ষমতা রাখে সে কখনো স্বামীকে নিজের শাড়ির আঁচলে বাঁধে না, বাঁধার প্রয়োজন পড়ে না। তার মতো সাহসী সবাই হতে পারে না। গল্প পরগাছা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।